আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের ডাকে আজকে সাড়া দেওয়ার জন্য সবাইকে শুকরিয়া জানাচ্ছি। গতকালকে রাতে আমরা প্রেস কনফারেন্স করে কিছু ফিডব্যাক আপনাদেরকে দিয়েছিলাম। আমরা আরেকটু সামগ্রিক আপডেট দেওয়ার জন্য যা কিছু চলছে সব কিছু নিয়ে একটু আপডেট দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে আসা। প্রথমত গতকালকে যে ঘটনা আপনারা লক্ষ্য করেছেন সেটি আমাদের সামনে আসবার পরে আমরা কয়েকটি স্টেপ নিয়েছিলাম। নাম্বার ওয়ান, সাথে সাথে আমাদের দিক থেকে আমরা ক্লিয়ার ফিডব্যাক দিয়েছি এ ব্যাপারে আমাদের করণীয় কি, আমরা কি করছি, এবং যাকে শিবিরের নেতা বানিয়ে প্রচার চালানো হচ্ছে সেটি যে মিথ্যা প্রপাগান্ডা সেটি জানানোর পরে আমরা নিজেরাই প্রক্টর অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে এসেছি যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়। এবং এটি করবার পরে আমরা এটিও বলেছি যদি তিনি ব্যক্তি এস এম ফরহাদ বা আমার ব্যাপারে রিড করার কারণে রিয়েকশন দিতেন তাহলে তার আগের দিনেই দিতেন, কারণ তার আগের দিন যখন রিটেন নিউজগুলো সবার সামনে আসছে আমাদের যা ফিডব্যাক সেদিন সারাদিন ফিডব্যাক দেওয়া হয়েছে। আমার দিক থেকে আমি তাকে ওয়েলকাম করেছি, শুভেচ্ছা জানিয়েছি এবং বলেছি যে কোর্টে যে রায় হবে সেটি মেনে নিব, সেভাবে ওয়েলকাম করেছি। আমাদের রিয়েকশন সেদিনই আসার কথা। আমাদের কোনো জনশক্তি কোনো ম্যান পাওয়ার থাকলে ব্যক্তি এস এম ফরহাদের বিরুদ্ধে যখনই রিট হয়েছে তখনই সেই ব্যাপারে তার একটা রিয়েকশন আসবার কথা। সেদিন একদিন পার হয়ে 24 ঘন্টারও অধিক সময় পার হয়ে দুই দিন পার হয়ে পরের দিন যখন ডাকসু স্থগিতের ঘোষণা আসছে তখন যখন কোনো শিক্ষার্থী রিয়েকশন দেয় তাহলে বুঝতে হবে তিনি এমন একজন শিক্ষার্থী যিনি ডাকসুর ব্যাপারে কনসার্ন, আমার ব্যাপারে কনসার্ন না, এমন কেউ একজন। এটা খুবই ক্লিয়ার সহজ আর্গুমেন্ট। এই জিনিসটা কালকে বুঝাবার পরেও ক্লিয়ার করে বলবার পরেও একটা পক্ষ তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশের জন্য তারা তাকে শিবির বানিয়ে প্রচার চালিয়েছে। দুঃখজনক হচ্ছে শুধু সেটি সেই দল করেনি, সেই দল কেন করেছে সে ব্যাখ্যায় আমরা যাচ্ছি। কিছু মিডিয়াও কালকে এমনভাবে প্রচার করছে যে মনে হচ্ছে যে হুমকিটা মনে হয় আমি দিয়েছি, এমনভাবে নিউজ প্রচার করছে। বেশ কয়েকটি পত্রিকাকে কনসার্ন জানানোর পরে তারা চেঞ্জ করেছে শিরোনাম, বলেছে আমরা তো তখন বুঝি নাই, আপনাদের প্রেস কনফারেন্সে আসি নাই, ফিডব্যাক জানি নাই, দেখি নাই, এই ধরনের এক্সকিউজ দেখিয়ে ভুলে আমাদের এটা হয়ে গেছে, আমরা ঠিক করে দিচ্ছি। এরকম বেশ কিছু পত্রিকা এবং পোর্টাল তাদের এরকম ফিডব্যাক দিচ্ছে। এটা কেন জানেন? কারণ আমি ক্লিয়ার করি, যুবদলের একজন কর্তৃক চাঁদাবাজির কারণে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা ঘটনা আপনারা দেখেছেন, সে মারাও গেছে এক পর্যায়ে, এবং সেই নিউজটি সামনে এসেছে যুগান্তরের একজন রিপোর্টের ভিত্তিতে। এটি যখন সামনে আসছে যুবদল পরিচয়, তখন সারা দেশে বিক্ষোভ এবং মানুষের ক্ষোভ আপনারা লক্ষ্য করেছেন। তারপরে কি হয়েছে জানেন? তারপরে হয়েছে যুগান্তরে সেই সাংবাদিকের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এই নিউজে যুবদলের পরিচয় সামনে আসবার কারণে পরবর্তীতে সেই সাংবাদিককে যুগান্তর থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। এজন্য আপনারা সবাই ভয় পান, সাংবাদিকরা ভয় পায়। সাংবাদিকরা কি করে, আর কেউ বেশ কিছু সাংবাদিক কেন যেন আবারও সেই সামনে আরেকটি পক্ষকে ফেসিবাদ বানানোর পরিকল্পনার অংশ হয়ে গেছে। তারা সত্যটা প্রকাশ করতে পারছেন না অনেকেই, এটা খুবই দুঃখজনক। এখন আসি, ছাত্রদল কেন স্ট্যান্ড নিল, তারা নিশ্চিতভাবে সেটি মিথ্যা জানবার পরে কেন স্ট্যান্ড নিল সেটি একটু ক্লিয়ার করছি। আপনারা দেখেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের লোকজন বহিরাগত নিয়ে ভিতরে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সেটি সামনে আসে নাই, আপনারাও মিডিয়ার সামনে আনান নাই, সেটি তাকিয়েছিলেন। আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে, শিক্ষক আহত হয়েছে। এই রক্তাক্ত একটি ঘটনা যিনি নেতৃত্ব দিয়েছেন সে স্থানীয় বিএনপি, এবং সেটিও সামনে আসে নাই। ইভেন সেই ঘটনার তাৎক্ষণিকভাবে বিএনপি তাকে তার দল থেকে বহিষ্কার করতে বাধ্য করেছে। এত শত সুস্পষ্ট প্রমাণ এবং ভিডিও থাকা সত্ত্বেও মিডিয়ায় সেটি সামনে আসেনি, এবং সেটি যখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছিল। তারপরে রাবির ঘটনা আপনারা জানেন, রাবিতে ডাকসুর ব্যাপারে তাদের আন্দোলন পরিচালনা পরিবর্তিতে মানে সুষ্ঠু পদ্ধতিতে আন্দোলন না করে, দাবি না জানিয়ে সরাসরি সেখানে ভাঙচুর এবং তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে ডাকসুকে বানচাল করার জন্য, সেটিও তারা ব্যর্থ হয়েছে। এরকম চবি, রাবি এবং বাকরিবি সবগুলো ঘটনা, সর্বশেষ ডাকসু বানচালের ঘটনা, সব কিছুতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে এগুলো কিভাবে ঢাকবে, এগুলো সামনে আসবে সে আশঙ্কায় শিক্ষার্থীদেরকে ভয় পেয়ে তারা এমন একটি ঘটনা করলো যেটার ব্যাপারে আমরা নিজেরা অ্যাকশন নিয়েছি, নিজেরা লিখিত অভিযোগ দিয়েছে। ইভেন যে শিক্ষার্থীর ব্যাপারে হুমকি দিয়েছে সে শিক্ষার্থীকে আমি ওভার ফোনে রিকোয়েস্ট করেছি টেক্সট করে, যে আপনি যদি কোনো ধরনের আইনি মামলা এখন না করে থাকেন দ্রুত মামলা করেন, এবং সেই ব্যাপারে আমাদের লিগ্যাল টিম আপনাদেরকে সাপোর্ট দিবে। আমি তাদেরকে ওই ভিকটিম শিক্ষার্থীকে যিনি হুমকি পেয়েছেন সে শিক্ষার্থীকে, একে তো অভিযুক্ত ব্যক্তিকে যিনি অপরাধী তাকে পানিশমেন্টের আওতায় আনার জন্য প্রক্টর অফিসে আমি লিখিত অভিযোগ দিয়েছি। দ্বিতীয়ত যিনি ভিকটিম, যিনি হুমকি পেয়েছেন তাকেও রিকোয়েস্ট করেছে আপনি আইনি অ্যাকশন নিচ্ছেন না কেন, আপনি আইনি অ্যাকশন নেন, সেখানে আমাদের লিগ্যাল টিম প্রয়োজন আপনাদেরকে সাপোর্ট দেবে, সেটিও রিকোয়েস্ট করেছি। এরপরও সেটি হয়নি।
এখন পর্যন্ত এত কিছু মারিয়ে তাকে কেন যেন শিবির কর্মী, শিবির নেতা এই ধরনের বানানোর প্রপাগান্ডায় ব্যস্ত। এটার আরো অনেক কিছু কারণ আছে। তার কারণগুলো হচ্ছে, আপনি যখন দেখেন যে গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্র দলের একদম প্রমাণিত সত্য ধর্ষণের কেস 30টা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। 44টা মানে গত মাস পর্যন্ত, গত 1 তারিখ পর্যন্ত, আমি এই মাসটা কাউন্ট করছি না, আমার হচ্ছে মানে আপডেট যেটা গত মাসে 1 তারিখ পর্যন্ত, এর আগে মাসে 1 তারিখ পর্যন্ত ছিল 30টা, যেগুলো একদম প্রমাণিত সত্য। এখন এই মাস সহ যোগ করলে 44টা হয়। এই যে সবগুলো প্রমাণিত সত্য ধর্ষণের কেস, তা সত্ত্বেও এবং এখানে গ্রেফতারও হয়েছে এই ধর্ষণের কেসে যারা এরকম অব্যাহতভাবে ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, শিক্ষার্থীরা যাদেরকে ভয় পায়, এই সব ঘটনা যখন সামনে আসে এগুলো কেমনে চাপা দিবে? একটা মানে আর কোনো ইস্যু না পেয়ে সেই ইস্যু সামনে নিয়ে আসার মতো তারা রাজনীতি করছে, এবং শিক্ষার্থীরা এটাই নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝে যে আপনারা কিভাবে কি করছে। আমরা আরেকটু কিছু ইয়াতে যাবো, স্ল্যাট শেমিং এর ইস্যুতে যাবো। আজকে আপনারা দেখেছেন, আজকে ছাত্রদের সব জায়গায় মিছিল করেছে, মিছিলের স্লোগান কি দিয়েছে দেখবেন, অনেক জায়গায় তাদের সেন্ট্রাল পেজে সেই মিছিলের ভিডিও আপলোড দিয়ে তারা এনজয় করছে। স্লোগান হচ্ছে একটা শিবির ধরে ধরে জবাই কর, এবং পেজে ভিডিও আপলোড আছে, আপনি আমার কাছ থেকে নেবেন সেই ভিডিও পেজে আপলোড দিয়ে তাদের ছাত্র দলের সেন্ট্রাল পেজে সেটা আপলোড দিয়েছে। একটা শিবির ধরে ধরে জবাই কর স্লোগান ভিডিও সহ পেজে আপলোড দিয়েছে। স্ক্রিন রেকর্ড আমাদের কাছে আছে, আপনারা নিতে পারবেন। তো এই ধরনের মানে নৃশংস প্রক্রিয়া যেগুলো আওয়ামী লীগ ফলো করতো, সেটি ছাত্রদল আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। ছাত্রলীগের যা বৈশিষ্ট্য ছিল, ধর্ষণের কেস, অন্তর্দ্বন্দ্বের কেস, কুন্দলের কেস, চাঁদাবাদীর কেস, সবগুলো যখন এখন ঢাকতে পারছে না, 1 বছরের মধ্যে শিবিরকে নিয়ে কোনো এজেন্ডা পাচ্ছে না, এখন শুরু হচ্ছে দায় চাপানোর রাজনীতি। আপনারা দেখেছেন প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে বলছে শিবিরের উপর দাঁড়িয়ে দাও। এটা তাদের পলিটিক্স। আমরা আসি স্ল্যাট শেমিং ইস্যুতে, কেস বাই কেস আসবো। ঢাকা কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইমরান, তিনি কি লিখছেন, এখানে ক্যাপশন আছে, আপনাদেরকে ভিডিওটা আমরা এর ফাইলটা দিয়ে দিব। আমাদের একজন হচ্ছে তাকে, তার কমেন্টটা হচ্ছে, ব্যাপারটা এমন হয়ে গেল মিয়া খলিফা নিজেকে সতী দাবি করছে। হ্যাঁ, তোমাকে আমি দিচ্ছি, আপনি উচ্চারণ করতে লজ্জা পেলে আমাকে দেন। তারপর হচ্ছে এটা আরেকজন, তিনি বলছেন খাঁটি কর্মী নাকি, তার পরিচয় সহ এখানে আছে। সবচেয়ে সিগনিফিকেন্টই তো আসে নাই, এই যে সহসভাপতি কেন্দ্রীয় ছাত্র। তারপর হচ্ছে যে কেন্দ্রীয় সহসভাপতি যিনি বর্তমান দায়িত্বে আছেন, তিনি হচ্ছে হাসান আল আরিফ, তিনি বলছেন সাক্ষাৎ হুর তারজান মাসুদদের খাদ্য। তার কমেন্ট এই যে সেম। তবে আরেকজন দেখেন, সেটা আমাকে মিন করে বলছে, আমি কথা বলতে পারি না, সেটা নিয়ে আমি নারীদেরগুলো ইয়া করি। তারপর দেখেন আরেকজন হেমা চাকমা, তিনি একজন প্রার্থীও, আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ লিখছেন, গগ সাউন্ড এখানে লিখছেন তিনি, যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী যিনি আমাদের প্রার্থী, এর সাথে নির্লজ্জ ব্যাপার। তারপর দেখেন এখানে আরেকজন, তিনি বলছেন আপু এরা আচ্ছা তুমি হিজাববিহীন জান্নাতি, তাই তুমি এদের জন্য এখন হালাল। এটা আমাদের নারী প্রার্থীকে উল্লেখ করে তিনি মেনশন করছেন। তার পরিচয় সহ এখানে আছে, প্রোফাইলে দেখেন তার ওই যে আমাদের বিএনপির জাতীয় নেতৃবৃন্দের ছবি আছে। তারপর আরেকজন, তিনিও সেম, তিনি লিখছেন আমাদের নর্তকীর কাজ হচ্ছে বিভ্রান্তি ছড়ানো, সেক্সি শিলা দিনে কাটবেন না রাতে, মানে কমেন্ট করছে তিনি, তার ছবি সহ এখানে আছে, তিনিও সেই দলের নেতা। তারপর আসেন আরেকজন মানসুর আলম, আজকে অনেক ভালো বক্তৃতা দিয়েছেন, যিনি আজকে ছাত্র দলের নেত্রী, আজকে সেই ইস্যু করে খুব গরম বক্তৃতা দিয়েছেন। তাদের এই যে 30টা কেস, ধর্ষণের কেস, 44টা যেগুলো সেগুলো ভুলে গেছেন, তিনি মন্তব্য করছেন আমাদের ছাত্রী বন্ধুদের নিয়ে, সেবাদাসী পুষ্পার গার্ল কমেন্ট করছেন। তারপর আরেকজন জুমাকে মেনশন করে বলছেন, জুমা আপনি শিবিরের ছেলেগুলোর সামনে এভাবে মন মাতানো ড্যান্স দিয়ে ওদের আওলা জ্বালা করে দিবেন, ওরাও রক্তে মাংস করা মানুষ, ওদের অস্থির হইতে হবে, প্লিজ শিবিরকে ওদের মনে করার জন্য হলো জুমাকে ভোট দিন। মানে জুমাকে মেনশন করে উল্লেখ করছে, তাকে মেনশন করে পোস্ট করছে। আরেকজন দেখেন
তিনি আমাদের আরেকজন প্রার্থীকে মেনশন করে বলছেন শিবিরের ব্যবসা বিষয়ক সম্পাদক, তিনিও সেই দলের আরেকজন। তবে আরেকজন দেখেন তিনি লিখছেন গুপ্ত শিবিরের খাদ্য এগুলো। এখানে অসংখ্য আমার কাছে, মানে এখানে তো সবগুলো আনি নাই, 5 শতাধিক এরকম স্ক্রিনশট প্রিন্ট করা আছে। সবগুলোই মানে মুখে উচ্চারণ করার মতো ল্যাঙ্গুয়েজ না আর কি। একটা সংগঠনের তার সকাল বিকাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আবার মিছিলের নেতৃত্ব দেয়, বক্তব্যের নেতৃত্ব দেয়, এমন সবগুলো আর কি। এই যে এখানে আরেকজন, মানে এই শব্দগুলো আসলে উচ্চারণ করার মতো না আর কি। আমি জমাকে ফরওয়ার্ড করবো এরপরে। তারপরে হচ্ছে আপনারা দেখে থাকবেন এই ধরনের টানা অব্যাহত স্ল্যাট শামিং এর পরে শুধু এইটুকু না, আমাদের এই প্রার্থীকে নিয়ে এবং আরো কয়েকজন প্রার্থীকে নিয়ে সেই দলের নেতৃবৃন্দ বাজে ভিডিও তৈরি করে প্রচার করছে এবং সেই ছবিতে তার ফেস এড করে অশ্লীল ভিডিও এবং অশ্লীল ছবি তৈরি করে অব্যাহতভাবে প্রচার করছে এবং ইনবক্সে পাঠাচ্ছে যে তুমি যদি এটা না করো, ওইটা না করো, সরে না আসো, নির্বাচন করো, কন্টিনিউ করো, তাহলে এগুলো সামনে নিয়ে আসবো। মানে আজগবে ভিডিও এডিট করে এই ধরনের মানে হুমকি দেওয়া হচ্ছে তাকে, এগুলো অব্যাহতভাবে চলছে। তারপরে হচ্ছে এবং গতকালকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আমাদের সেই প্রার্থীর মা বাবাকে হুমকি দিয়ে আসছে। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমাদের প্রার্থী যখন বলেছে যে আপনাদের যারা যা যা করছে স্ল্যাট শামিং এবং ইনবক্স সেগুলো সামনে নিয়ে আসবে, তবে তার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে যে তোমার মেয়ে কেন ছাত্র দলের বিরুদ্ধে বলে, যাতে কোনোভাবে ছাত্র দলের বিরুদ্ধে না বলে, বললে সরকারি চাকরি হবে না, সামনে তোমরা কেউ থাকতে পারবে না, এই ধরনের হুমকি দিয়ে আসছে বাড়িতে গিয়ে। তো এই যে একটা অবস্থা, আরেকটা উদাহরণ আপনাকে, আপনারা সাংবাদিকরা সামনে নিউজ প্রচার করতে পারেন না, আপনারা প্রচার করলে আপনাদের চাকরি চলে যায়। এই যে যুগান্তরে যে যার কথা বললাম, যুবদলের এই যে পাথর দিয়ে হত্যা করার ওই চাঁদাবাজি ইস্যুতে পাথর মেরে যাকে হত্যা করছে, সে ঘটনা যখন 2 দিন পরে সামনে আসছে, যুগান্তরের রিপোর্ট যখন আমাদের চোখের সামনে আসছে, যুবদল কর্মীর নেতার তথ্য যখন আসছে, তখন তার চাকরি চলে গেছে। স্টিল সে এখনো ওই হাউসে নাই, চাকরিচ্যুত। আপনারা সেই চাকরির ভয়ে দিন শেষে হয়তো সত্য প্রকাশ করতে পারেন না। আমি মানে ক্লান্ত, খুবই মানে এই ক্লান্ত, মানে এই বিষয়ে এত বিরক্ত আমরা যে হচ্ছে আমাদের প্রত্যেকটা বোনকে অব্যাহতভাবে স্ল্যাট শামিং করে। আর একটা সংগঠন সকাল বিকাল নারীদের সম্মানহানিতে, আমাদের 2002 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় করতে কারা হামলা করেছিল, এটা তো এই বিষয়ে তারা অন্য সুশীল যারা কালকে বড় বড় শিক্ষকরা এসে মানে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করছেন, ফেসবুকে পোস্ট করছেন, আর আরো বিভিন্ন রিয়েকশন দেখিয়েছেন। হলে ঢুকে শিক্ষার্থীদের সম্মানহানি করার মতো ঘটনাগুলো তারা এগুলো নিয়ে কথাও বলে না। তারা এগুলো ছাত্রদল করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে। এই যে অব্যাহতভাবে সিলেক্টিভ ইস্যু এবং যে ইস্যুটা কোনোভাবে শিবিরের সাথে আর কোনো বিষয় না পেয়ে, যেটা কোনোভাবে কানেক্টেড, অথচ তার প্রোফাইল চেক করে দেখেন ছাত্রদলের সাথে হতো পোস্টার, অসংখ্য পোস্ট ছাত্রদলকে অ্যাপ্রিশিয়েট করে তার প্রোগ্রামে হচ্ছে। একটা ছেলে মানে এরকম একটা ছেলেকে নিয়ে শেষ পর্যন্ত শিবির বানায় তাকে ছেড়ে কোনো রকম তার সারা দেশে প্রোগ্রামও করছে। রাজনৈতিক দেউলিয়ত কোন লেভেলে গেলে শেষ পর্যন্ত তারা মানে ডাকসু নির্বাচনকে ভয় পেয়ে তারা মনে করছে এভাবে মনে ভোট পাবে। তারা মানে যে এজেন্ডা, তাদের এজেন্ডাই না, এটা এজেন্ডা হওয়ার মতো ইস্যু না, সেটাকে এজেন্ডা মানে সারা দেশে মিছিল করে। আবার সেই মিছিলের স্লোগান দেয় একটা শিবির ধরে ধরে জবাই কর, সেই ভিডিও আবার পেজে আপলোড দেয়। এ হচ্ছে আমাদের বর্তমান 24 পরবর্তী নতুন বাংলাদেশ গড়বার যে শপথ আমরা নিয়েছিলাম, সেটি বর্তমান অবস্থা। আমি টোটাল বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য, তার স্ল্যাট শামিং নিয়ে যে কাজ হয়েছে সেগুলো কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের ফাতিমা তাসনিম জুমাকে। সর্বপ্রথমে আমি যেটা বলে শুরু করতে চাই, যেহেতু হচ্ছে দেখুন গত জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা বেড়েছে, আমরা দেখেছি কিভাবে জুলাইতে মেয়েরা সামনে এগিয়ে এসে জুলাই অভ্যুত্থানকে সফল করেছে। কিন্তু তারপরে যে পরিমাণ মেয়ের রাজনৈতিক অঙ্গনে থাকার কথা তারা থাকতে পারেনি। কেন থাকতে পারেনি সেটার কারণ যদি আপনারা দেখতে যান, আপনারা দেখতে পাবেন যেই যে মেয়ে একটা দলের হয়ে কথা বলে, তার অপোনেন্টরা এসে তার কমেন্ট বক্স, তার ইনবক্স একেবারে ভাসিয়ে ফেলে, নোংরা শব্দচয়ন, তার অশ্লীল ভিডিও বানানো, এইগুলো হয়ে আসছে গত জুলাই থেকে। তো আমাদের যেটা আফসোস সেটা হলো গত 16 বছর ধরে যাদের সাথে থেকে, যাদেরকে আমরা ভাই হিসেবে পাশে রেখে এত বছর ধরে যুদ্ধ করেছি, যাদের সাথে হাতে হাত রেখে, যাদের পাশে পাশে থেকে আমরা জুলাই আন্দোলন সফল করেছি, সেই সব ভাইয়েরাই যখন আমাদের সাথে এই ধরনের শব্দচয়ন করে বা আমাদের ব্যাপারে এই ধরনের ভিডিও বানায়, অশ্লীল কুরুচিপূর্ণ কথা বলে, তখন সেটা আমাদের জন্য আসলেই কষ্টকর এবং সেটা হচ্ছে আমাদের জন্য কি বলবো, আমাদের জুলাইয়ের একটা ব্যর্থতা বলে আমরা মনে করি। দেখুন গত জুলাইও কিন্তু এই ধরনের অনেক কিছুই হয়েছিল, যে ছাত্রলীগের যে মেয়েরা ছিল তাদেরকে বিভিন্ন
বিভিন্নভাবে স্লাট শেমিং করা হচ্ছিল, সেই সময়েও আমরা কিন্তু মেয়েদের পাশে দাঁড়িয়েছিলাম যে মেয়েদের এই ধরনের শব্দচয়ন করা যাবে না, রাজনীতিকে রাজনৈতিক চিন্তা দিয়েই প্রতিহত করতে হবে। তো সেই জায়গা থেকে আজকে যখন এই সব কিছু হয়, আমি আপনাদের একেবারে দুই তিনটা ঘটনা বলি। যখন আমাদের ভাইয়েরা, ছাত্রদলের ভাইয়েরা যখন এই ফ্রেমিং করার চেষ্টা করে যে কারো কি ধরনের কে কাকে সমর্থন করে সেটার ভিত্তিতে যদি কেউ নেতা হয়ে যায়, এই যে পোস্টেড নেতা সহসভাপতি কেন্দ্রীয় হাসান আল আরিফ, সে যে আমাকে টারজান মাসুদের খাবার বলেছে। সেকেন্ডলি আমাদের মনসুরা আপা, আমাদের গত 16 বছরের একেবারে সহযোদ্ধা, যাকে আমরা সংগ্রামী নেত্রী হিসেবে মানতাম, সে যখন আমাদের ছাত্রী সংস্থার যারা গত 16 বছর ধরে তাদের চেয়েও বেশি নির্যাতিত ছিল, তাদেরকে যখন সে সেবাদাসী বলে, কিংবা লিয়াকত আলীর মতো এমপি মনোনয়ন প্রার্থী যখন সে আমাকে নর্তকী বলে ছবি পোস্ট করে, হেমা চাকমার মতো বাম জোটের নেত্রী যখন হচ্ছে অশ্লীল শব্দচয়ন আমাকে উদ্দেশ্য করে ব্রততী চক্রবর্তী মৌলি, আশিকুর রহমান রোহান, যারা হচ্ছে নুমান আহমেদ চৌধুরী স্বতন্ত্র শিক্ষার্থী জোটের যে প্রার্থী, তার হয়ে যারা পিআর করে, সেই বামপন্থী লোকেরা যখন এই ধরনের কথাগুলো বলে, তখন আসলে আমরা কারো প্রতিবাদ দেখতে পাই না। এই দ্বিচারিতা, এই ধরনের হচ্ছে সিলেক্টিভ প্রতিবাদ, যখন আমি প্রথমেই এই যে বিষয়টা ক্লিয়ার করে নিই, ফাহমিদার সাথে যেটা হয়েছে, তাকে যে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, একজন নারী হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে, সর্বোপরি একজন মানুষ হিসেবে এর বিপক্ষে আমরা দাঁড়াই এবং আমরা বিশ্বাস করি এর হচ্ছে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এবং আমাদের প্যানেল থেকে, ভাইদের ছাত্র শিবির থেকে সেটার বিরুদ্ধে হচ্ছে অ্যাকশন নেওয়ার জন্য প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এবং আমি যতটুকু জানি ভাই সম্ভবত ফাহমিদাকে ওভার কলও করেছে তার ব্যাপারে যে কোনো সাহায্য লাগলে জানাতে। এবং কিন্তু যখন আমাকে নিয়ে কোনো অশ্লীল ভিডিও বানানো হয়, আমাকে যখন ফেসবুকে এই ধরনের শব্দচয়ন করে একেবারে মানে স্লাট শেমিং তো দূরের কথা, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়, যখন উম্মে সালমা আপুকে সেবাদাসী বলে হয়, কেন সে হিজাব পরবে সেটা নিয়ে যখন আমাদের বুদ্ধিজীবী মহিউদ্দিন মোহাম্মদের মতো বুদ্ধিজীবীরা হচ্ছে বিরাট বিরাট প্যারাগ্রাফ লিখে, তখন তো আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক সেই ব্যাপারে কোনো একটা টু শব্দ করতে আমরা দেখি না। তো আমরা কি আপনাদের স্টুডেন্ট না? আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না? তো আপনাদের এই যে সিলেক্টিভ এই যে প্রতিবাদ বলেন, আপনাদের এই যে দরদ, সেটা শুধুমাত্র এক পক্ষের জন্য কেন? যদি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি নিরাপদ ক্যাম্পাসই তৈরি করতে চান, একটা যদি বারবার এই যে বলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন, লেভেল প্লেইং ফিল্ড আপনি কেমনে তৈরি করবেন যখন আপনি আপনার অপোনেন্টের ব্যাপারে কথা বলতে পারেন না? তো জিতে আসলে তো আপনি শুধু আপনার দলের জন্যই কাজ করবেন, আমাদের জন্য কাজ করবেন বলে তো আমরা মনে করছি না। তো এই ব্যাপারগুলো আসলে অ্যাড্রেস করা জরুরি ছিল, কারণ যখন থেকে মনোনয়নপত্র কিনেছি আমার উপর দিয়ে অনেক কিছু গিয়েছে এবং সবকিছু সহ্য করে এই জায়গায় পড়ে থাকার একটাই কারণ, এই যে এই জায়গায় আসা, এটা হচ্ছে যেই জনগোষ্ঠীর যে স্টেকটা, যাদের টাকায়, যাদের পয়সায় আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, সেই আসলে জনমানুষের স্টেকটা আসলে বাংলাদেশের ক্ষমতায় বলেন, বাংলাদেশের নেতৃত্বে বলেন, সেই শরিকানা নেই। তাদের সেই শরিকানা নিশ্চিত করার জন্য এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি শক্ত হয়ে। এবং যে মেয়েগুলো আসলে কথা বলতে পারে না আমাদের মতো, যারা হচ্ছে কোনো রাজনৈতিক দলের হয়তো সেই সাপোর্টটা পায় না বা একেবারে ক্ষমতার কাছাকাছি থাকাদের সাথে তারা থাকে না, তারা যে কথা বলতে পারে না, সেই কথা বলাটা জরুরি বলে এই জায়গায় এখনো পর্যন্ত এত কিছু সহ্য করে বসে আছি, এত কিছু সহ্য করে শক্ত হয়ে আছি, যাতে আমার মতো 8-10 জন এই কথাটা বলার সাহস পাই, বা যারা বলতে পারে না তাদের হয়ে আমি কথাটা বলতে পারি। এবং এই কথাটা আমি বলে যাবো, সেটা যদি ফাহমিদার জন্য বলতে হয়, ফাহমিদা আমার অপোনেন্ট হোক, ফাহমিদা হচ্ছে আমার বিপরীত আইডিওলজির হোক, তার জন্য আমি কথা বলবো। আমি এক্সপেক্ট করব আমাদের যারা অপোনেন্ট আইডিওলজির আছে তারাও আমাদের জন্য কথা বলবে। অন্তত ইনসাফের স্বার্থে হলেও আপনারা এটুকু কথা বলবেন যে অন্য একটা মেয়েকে নিজেদের জন্য যদি আগে বন্ধ করতে চান, অপরের জন্য কথা বলা শুরু করেন। জি, আমরা একজন সাংবাদিক বন্ধু হচ্ছে ভিডিওর ব্যাপারে অস্বীকার করেছেন, এরকম স্লোগান আসে না, আমি একটু শোনাবো, 30 সেকেন্ড শোনাবো শুধু। স্লোগান হচ্ছে শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। হ্যাঁ, এরপরে স্লোগান হবে একটা শিবির ধরে ধরে যাবে। আমি শোনাই আপনাদেরকে। আচ্ছা, ওকে, এই ভিডিও আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে দেখালাম শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও, ভাঙিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের স্লোগান। আবার হচ্ছে একটা শিবির ধরে ধরে জবাই করে স্লোগানগুলো হয়েছে। আবারও সে আওয়ামী রাজনীতি ফিরিয়ে আনার এই অপচেষ্টা
আমরা ইনশাল্লাহ রুখে দেব। আওয়ামী রাজনীতি, আওয়ামী ফ্যাসিবাদ আবারও নতুন মোড়কে আসবে, সেটি আমরা আমাদের জীবন থাকতে আমরা হতে দেব না। এই ক্যাম্পাসে সারা বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতির সূচনা হয়েছিল, সবাই সবার অধিকার নিয়ে শুরু করছিল, সবাই সবার কাজগুলো করছিল। হঠাৎ করে আবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে নানা নতুন ইস্যু বানিয়ে নিজেদের অপরাধ ঢাকতে, নিজেদের কলঙ্ক ঢাকতে নতুন এজেন্ডা ক্রিয়েট করে বাজে পরিস্থিতি তৈরি করে এই যে আবার ছাত্রলীগী কায়দায় রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, সেটা আমরা নিশ্চিতভাবে আমাদের জীবন থাকতে আমরা এটা প্রতিহত করবো ইনশাল্লাহ। শিক্ষার্থীদের জন্য এই ক্যাম্পাসটা আমরা নিরাপদ রাখতে চাই, আমরা নিরাপদ রাখতে যা কিছু করা দরকার সবকিছু করবো। আমরা সমাপনের দিকে যাবো, কথা নিয়ে অনুরোধ করছি সাদিক কাইম ভাইকে। সাদিক ভাই কথা বলবে। আচ্ছা, এখান থেকে বলি। হ্যাঁ, প্রশ্ন কথার পরে একসাথে নিতে পারবেন সবকিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা যেদিন থেকে প্রচারণা শুরু করেছিলাম সেদিন থেকে আমরা সিন্ডিকেটের প্রপাগান্ডা দেখতে পাচ্ছি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমাদের পক্ষ থেকে যখন আমরা স্বপ্নের কথাগুলো বলছিলাম, শিক্ষার্থীদের ভাবনার কথা বলছিলাম, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথা বলছিলাম, কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই সেটা রূপরেখা আমরা দেখাচ্ছিলাম, ঠিক সেই সময়ে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছে, আমরা যাদেরকে বন্ধুপ্রতিম মনে করি, তারা প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে সিন্ডিকেটের প্রপাগান্ডা শুরু করেছিল। এবং 26শে অগাস্ট আপনাদের মনে থাকার কথা, সেদিন চারুকলায় আমাদের একজন প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছে এবং সেদিনে আমরা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছিলাম। আজকে প্রায় 7 দিন হয়ে গেল, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে নাই। এবং একই সাথে এখানে আমরা যারা প্রার্থী আছি সকল প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত প্রপাগান্ডা। আমি আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম, আমাদের ফেসবুক আইডিগুলোতে গিয়ে কমেন্ট সেকশন একটু চেক করা। সে কমেন্ট সেকশন যদি একটু চেক করেন, প্রত্যেকটা কমেন্ট সেকশন সেটা হচ্ছে বট ফোর্স চালাই। বট ফোর্স কারা চালায় সেটা আপনারা জানেন। প্রত্যেকটা আইডি তারা আমাদের বাপ মা ধরে আমাদের বোনদেরকে যে ভাষায়, অশ্রাব্য ভাষায়, তাদের নিজেদের আইডি থেকে এবং তাদের ফেক আইডি থেকে, বট আইডি থেকে যেভাবে তারা অশ্লীল ভাষায় যে শব্দচয়নগুলো করে, সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা শব্দচয়ন করতে চাই না। তো আমরা এই ধরনের সিন্ডিকেটের প্রপাগান্ডার প্রতিবাদ জানাই। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরা যারা প্রার্থীরা আছি, আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার। যেটা অন্যায় সেটাকে বুক ফুলে অন্যায় বলা দরকার। কিন্তু আমরা দেখতে পাই সিলেক্টিভ প্রতিবাদ। যখন আমার বোন সাবিকুন নাহা তামান্নার উপর যখন সাইবার বুলিং হয়, অথবা আফসানার উপর যখন সাইবার বুলিং হয়, যখন উম্মে সালমার উপর সাইবার বুলিং হয়, অথবা ফাতিমা তাসনিম জুমার উপর সাইবার বুলিং হয়, তখন ওটাকে জাস্টিফাই দেওয়া হয়, তখন তাদেরকে শিবির বলে ফ্রেমিং করা হয়। কিন্তু যখন অন্য কোনো ঘটনা হয়, ওই ঘটনা আমরাও প্রতিবাদ জানাই। সবার আগে যখন কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, জওহলের শিক্ষার্থী একজন নারীকে যে শব্দচয়ন করেছে, সবার আগে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি এবং আমরা লিখিত অভিযোগ দিয়েছি প্রক্টরের কাছে যেন দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি তাকে দায় মুক্তি দেওয়ার জন্য সকল গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। যে অপরাধী তার বিচার না করে, যখন আমরা বিচার চাচ্ছিলাম, সেই বিচার না করে তাকে দায় মুক্তি দিতে চাই, তাকে শিবির নেতা বলে তাকে ফ্রেমিং করতে চাই। এটা কোন ধরনের হিপোক্রেসি ভাই? গত 16 বছরে হাসিনা তো এই ধরনের এই যে ন্যারেটিভ, এই ধরনের যে আদারিং, এই ধরনের যে হচ্ছে প্রপাগান্ডার মাধ্যমে তো সে টিকে ছিল। আপনারা কি আবার হাসিনার পথ বেছে নিলেন? আমরা এই ধরনের ন্যাক্কারজনক যে ঘটনা, যে এই সমস্ত বুদ্ধিজীবী, সকল বুদ্ধিজীবী যারা নিজেদেরকে দাবি করে, যারা এই ধরনের হিপোক্রেসি করছেন, আপনাদের এই ভণ্ডামি জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। এবং আমরা পুরো জাতিকে অনুরোধ করব, এই যে হচ্ছে কালচারাল ফেসিস্ট চক্র, তারা যে আবার এই জাতিকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে, দিল্লির যে বয়ান, ফেসিবাদী বয়ান, বাকশালী বয়ান ফিরে নিয়ে আসার চেষ্টা করছে এবং ডাকসুর নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। যারা সামনে থেকে, পেছন থেকে এবং গুপ্ত অবস্থায় ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে এবং সারা দেশের সকল ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে এবং ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি রাখতে হবে। এখানে একটার সাথে একটা কানেক্টেড, সব ডটগুলো আমাদের মেলাতে হবে এবং আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম, সে জায়গায় আপনারা এই ডটগুলো মেলাবেন। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি যেই ছেলেটা গতকালকে ওই একজন শিক্ষার্থীকে এইভাবে হচ্ছে সে যে শব্দচয়ন করেছে, ওই ছেলের ফেসবুকে যদি আপনারা যান, ছাত্রদলকে অ্যাপ্রিসিয়েট করে তার অনেকগুলো পোস্ট আছে। তো আপনারা একটা ছবি পাইলেন সে কোন সময় কোন প্রোগ্রামে গেছে, তাহলে এই যে ছাত্রদল সংশ্লিষ্ট তার 10-এর অধিক যে পোস্ট আছে, তো এইটা দ্বারা কি প্রমাণিত হয়? সে তো অনেক অ্যাক্টিভ ছাত্রদল। তো এটার বিরুদ্ধে আপনারা কেন কথা বলছেন না? এই যে এই ধরনের ফ্রেমিং করা, ভাই আমরা এখন ডাকসু নির্বাচন করছি, আমরা প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 হাজার শিক্ষার্থীর সাথে আমাদের সাক্ষাৎ, শিক্ষার্থীরা ছবি তুলে। এখন এই ছবি তোলা মানে যদি সে শিবির হয়ে যায়, তাহলে তো এটা এক ধরনের হিপোক্রেসি।
এবং এই ধরনের ফ্রেমিং এর রাজনীতি, এই ধরনের ভণ্ডামি রাজনীতি আপনারা বন্ধ করেন। আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবনা, শিক্ষার্থীদেরকে নিয়ে চিন্তা, সেগুলো আমাদের জাতির সামনে নিয়ে আসেন। এবং আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি, আমরা আশা করি ইনশাআল্লাহ 9 তারিখ ব্যালট বিপ্লব হবে এবং সেই ব্যালট বিপ্লবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে আমরা যারা প্রার্থী আছে সবার ভূমিধ্বজ বিজয় হবে। এবং আমি সবাইকে অনুরোধ করব, যত ছাত্র সংগঠন আছে, যত প্রার্থী আছে, আমরা যেন আইডিয়ার প্রতিযোগিতা করি, আমরা যেন সততার সাথে রাজনীতি করি। কিন্তু আমরা যদি এইভাবে ব্লেমিং, ফ্রেমিং এর রাজনীতি করি, নিজেদের গর্ত নিজেরাই করতেছি। তো এখানে শিবিরের কিছু হবে না, আপনাদের নিজেদের গর্ত নিজেদের জন্য করতেছেন। তো আমি সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই বলেন। আচ্ছা, আপনি